আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি ভালো আছো। আমি তোমরা তো বুঝতেই পারতেছো কেন এসছো এই ভিডিওর মধ্যে রাইট ফ্রম ভার্ব দেখার জন্য। রাইট ফ্রম ভার্ব একদম ইজি। তো তোমরা রাইট ফ্রম ভার্ব কিভাবে আনসার করবা, চলো আমরা শুরু করি। আমি মাত্র সর্বোচ্চ 10 থেকে 12টা রুলস এর মধ্যে রাইট ফ্রম ভার্ব ফেস করার চেষ্টা করব। এইচএসসি এসএসসি তোমাদের যাদের রাইট ফ্রম ভার্ব আছে, এই রুলস গুলো আগে পড়বা, পড়ার পরে ভোকাবুলারি শিখার কোনো বিকল্প নাই, এবং বিগত বুট যত পারো প্র্যাকটিস করবা। আগে রুলস গুলা পড়বা, রুলস গুলা পড়ার পরে অর্থ অনুযায়ী বিগত বিগত বছরের বুট গুলা প্র্যাকটিস করবো, এবং আমরা বিগত বছরের বোর্ডের যে এক্সাম্পল, আমরা যে মানে বুট কোশ্চেন সমাধান আমরা এটা দিয়ে দেবো, তোমরা ক্লাসগুলো দেখবা। চলো শুরু করা যাক। রাইট ফ্রম ভার্ব, ক্রিয়ার সঠিক রূপ। রাইট ফ্রম ভার্ব হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ। মানে ভার্বকে বলা হয় একটা সেন্টেন্সের হার্টবিট বা হৃদয় স্পন্দন। যদি ভার্ব না থাকে তাহলে তুমি মনের ভাব কিভাবে প্রকাশ করতে পারবে? সম্ভব না কিন্তু। তাহলে রাইট ফ্রম ভার্বের মধ্যে ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্টবিট বলা হয়, ঠিক আছে, হৃদয় মন বলা হয়। তাহলে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে 1 নাম্বার যে রুলটা, এটা হচ্ছে যদি একটা সেন্টেন্স আগে সবসময়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেন্টেন্সটা দেখবা যদি বর্তমান রিলেটেড হয়, তাহলে এই সেন্টেন্সের বেশিরভাগ ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্সের হবে। আগে এটা মাথায় রাখবা, সব রুল বাদ। যদি মানে বর্তমান, এই ধরো এই ফিজিক্যাল এক্সারসাইজ, অথবা ধরো ট্রি প্ল্যান্টেশন নিয়ে লিখছে, ওয়াটার পলিউশন নিয়ে লিখছে, তারপরে হচ্ছে ট্রাফিক জ্যাম, এগুলো হচ্ছে বর্তমান রিলেটেড, ঠিক আছে। এই বর্তমান রিলেটেড হলে এই রুলস এতটা কাজে লাগবে না, সবচেয়ে কাজে লাগবে হচ্ছে বেশি তুমি মানে প্রেজেন্ট টেন্স হলে বেশিরভাগ ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে, বুঝতে পারছো? আর মানে এসএসসির ক্ষেত্রে তোমাদের কিন্তু বক্সের মধ্যে রাইট ফ্রম ভার্ব গুলা এভাবে দেওয়া থাকে বক্সের মধ্যে, কিন্তু ইন্টারে যারা তোমরা পড়বা রাইট ফ্রম ভার্ব, তোমাদের কিন্তু এইভাবে বক্সে দেওয়া থাকে না, এইভাবে শূন্যস্থানে পাশে দেওয়া থাকে। তোমাদের জন্য একটু মানে ইজি ইন্টারে যারা, এবং চাকরি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলা। আচ্ছা, তাহলে বোঝার চেষ্টা করো। বাক্য যদি প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা কিন্তু ইনডিফিনিট, এটা হচ্ছে ইনডিফিনিট। বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার। এখন থার্ড পারসন সিঙ্গুলার কি? থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, সি, ইট, এগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার বলা হয়। অথবা কোনো ব্যক্তির নাম, নির্দিষ্ট কোনো ছেলে অথবা মেয়ের নাম অথবা কোনো বস্তুর নাম, এগুলো থার্ড পারসন। তাহলে সাবজেক্ট যদি এগুলা হয়, অথবা কোনো নির্দিষ্ট ব্যক্তির একটি নাম হয় সাবজেক্ট, মানে প্রথম যে শেষে, তখন, এবং বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, যদি প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো সিম্পটম দেখতে পাও আর কি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট চিনার কিছু সিম্পটম আমি এখানে তুলে রাখছি, তোমরা একটু দেখার চেষ্টা করো। এই যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট আচ্ছা প্রেজেন্ট টেন্সের দেখো, এই যে প্রেজেন্ট, টিএনএসি, প্রেজেন্ট টেন্সের কিছু ওয়ার্ড দেখো: জেনারেলি, রেগুলারলি, নরমালি, এভরিডে, ইউজুয়ালি, তারপরে অলওয়েজ, তারপর হচ্ছে অফটেন, সামটাইমস, ডেইলি, এভরি, এভরি, এভরি ফর এ নাউন, মানে এভরি মান্থ, এভরি উইক, এভরি ডে, এভরি নাইট। যদি এখানের কোনো ওয়ার্ড সেন্টেন্সের ভিতরে থাকে, তাহলে তুমি 100% শিওর যে ভার্বটা হবে সঠিক, এটা প্রেজেন্ট টেন্সের হবে। বুঝতে পারছো? এটা তুমি আমি দিয়ে রাখছি আলাদা। এগুলো হচ্ছে বুঝবা যে এগুলো থাকলে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স। আচ্ছা যাই হোক, তাহলে আমরা দেখো, যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ভার্ব সাবজেক্ট যদি থার্ড পারসন, তখন কিন্তু ভার্বের সাথে এসএস হবে। তাহলে এখানের ভার্বটা কি হবে আমরা দেখি। হি গো টু স্কুল, তাহলে এটা খুব প্রেজেন্ট নাকি ফার্স্ট আমরা বুঝতেছি না, তাহলে আমরা প্রেজেন্ট ধরে নিতে পারি যেহেতু কোনো সিম্পটম নাই। আহ তাহলে এখানে কি দিবা? এটার উত্তরটা হবে হচ্ছে, এটা কিন্তু থার্ড পারসন, তাইলে অবশ্যই এই ভার্বের সাথে কি হবে? গো আছে না, ইএস হবে। কারণ যদি শেষে যদি বাওয়েল থাকে, শেষে বাওয়েল থাকে, তখন ই এস হয় না, কিন্তু ইএস হয়। কোন সময় এস, কোন সময় ইএস হয়? যদি কোনো সেন্টেন্সের সাথে এস এস, সি এইচ, এক্স, উ, কোন শব্দের শেষে যদি এগুলা থাকে, মানে কোনো ভার্বের শেষে, তখন শুধু এস না, ইএস যুক্ত হয়। এটা হয়তো আর কোনো স্যার তোমাকে শেখাইছে না, এটা একটু মাথায় রাখবে সবাই। আচ্ছা, তাহলে সাবজেক্ট থার্ড পারসন তো অবশ্যই, যেহেতু উ আছে, এস না হয় কি ইয়েস হবে, মানে এই যে দিতে হবে আর কি। আচ্ছা, দে ওয়ার্ক এভরিডে, তারা প্রতিদিন কাজ করে। তাহলে এখানে এভরিডে দেখি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, এভরিডে, এভরি নাইট, আছে না? তাহলে অবশ্যই প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স হলে এখানে যে ভার্বটা আছে, এখানে ভার্ব কি আছে? ওয়ার্ক। তাহলে প্রেজেন্ট টেন্স হলে এখানে কি হবে? অবশ্যই এখানে ওয়ার্কই হবে, ওয়ার্কই হবে, কারণ প্রেজেন্ট টেন্স, একদম ইজি। আচ্ছা দেখ, দে অলওয়েজ ট্রাই হিজ লেভেল বেস্ট, সে সবসময় সে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। তাহলে এটার ভার্বটা কি হবে? এটা দেখো, এখানে প্রেজেন্ট টেন্স, এই যে অলওয়েজ কিন্তু প্রেজেন্ট টেন্সের সিম্পটম, এই যে অলওয়েজ কিন্তু এখানে আছে। তাহলে তুমি বুঝতে পারছো যে প্রেজেন্ট টেন্স। তাহলে এটার সাথে কি সাবজেক্ট কিন্তু থার্ড পারসন। দেখো, এটা প্রেজেন্ট টেন্স, বাট এটার সাথে এসএস হইছে না, এই যে ওয়ার্কের সাথে এসএস হইছে না, কারণ দে তো আর থার্ড পারসন না, এটা কি এগুলো আছে? এগুলো কিন্তু নাই। তাহলে এটা
প্লুরাল এই কারণে এস হইছে না, বাট এটা সিঙ্গুলার এই কারণে এটা হইছে। যদি এগুলো সাবজেক্ট থাকে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন ভার্বের সাথে এস হয়, আর এগুলো ছাড়া অন্য কিছু থাকলে হয় না। আচ্ছা তাহলে দেখো এই ট্রাই এর সাথে কি হইব, টি আর আই ই এস ওয়াই আই এস এর ইএস যুক্ত হইছে, কারণ এটা হচ্ছে সঠিক ভার্ব। সাবজেক্ট থার্ড পারসন প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের সাথে এস যুক্ত হইছে। আচ্ছা পরেরটা দেখো, সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হলে, মানে সেন্টেন্সটা যদি প্যাসিভ, মনে করো প্যাসিভ ভয়েস তুমি বুঝবা কিভাবে, এই সেন্টেন্স এই চ্যানেলের মধ্যে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে পরিবর্তন করতে হয় এই ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা দেখার চেষ্টা করবা। মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব এর বি3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল নিতে হবে। একটা ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে তার মানে এখন তুমি প্যাসিভ ভয়েস বুঝবা কিভাবে, সাবজেক্ট যদি সাবজেক্ট নিজে নিজের কাজ না করে, অন্যের দ্বারা কাজ করলে এটি কি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সাবজেক্ট যদি নিজে নিজের কাজ না করে অন্যের দ্বারা কাজ সম্পূর্ণ করে তাহলে এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। তাহলে দেখি ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশে কথা বলে, অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশে, সারা বিশ্বের বেশিরভাগ মানুষ ইংলিশে কথা বলে। তাহলে আচ্ছা চিন্তা করো, এই যে ইংলিশে যে কথা বলে, স্পিকর তো কথা বলে, তাহলে স্পিক ইংলিশে কি কথা বলতে পারে নাকি আমরা মানুষজন কথা বলতে পারি? আমরা কথা বলতে পারি। তাহলে আমরা যারা কথা বলতে পারি, এখানে কি দেওয়া আছে যে পিপুল স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ? নাই কিন্তু। তাহলে এখানে দেওয়া আছে ইংলিশ, ইংলিশ তো আর কথা বলতে পারে না, আমরাও তো ইংলিশ ভাষা দিয়ে কথা বলি, তাহলে সাবজেক্ট শের কাজ কিন্তু সে করতেছে না, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো অবশ্যই তুমি টেন্স ও পার্সন অনুযায়ী, টেন্স ও এটা কিন্তু কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্স হলে ইংলিশ, এটা হচ্ছে পার্সন হচ্ছে থার্ড পারসন, কারণ কোনো সাবজেক্টের কোনো ইট হয়, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে থার্ড পারসন, আমরা টেন্স অনুযায়ী কি নিব, ইজ, এটার উত্তরটা হবে ইজ। আর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের বি3, এইটার এই যে স্পিক, স্পিকের বি3 হচ্ছে SPUKEN, স্পোকেন। শেষ, এটার উত্তরটা এইটাই হিরাক্রম ভার্বের। আচ্ছা ফটো, দ্য গেম অর্গানাইজ ভেরি নাইসলি ইয়েস্টারডে, মানে ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, এটা কিন্তু অতীতকাল বুঝাইতেছে। তাহলে গতকাল এই যে গেম অর্গানাইজার আয়োজন করা, এই গেমটা খেলাটা আয়োজন করছিল গেম, এই যে সাবজেক্ট যে জায়গা আছে, খেলা কি আয়োজন, খেলা নিজে নিজে করতে পারে? আর মানে সাবজেক্ট যে আছে খেলা, তো নিজে নিজে আয়োজন করতে পারে না, মানুষজন দ্বারা আয়োজন করা হয়। তাহলে এখানে কি মানুষজন আছে? নাই, এখানে কিন্তু গেম। তাইলে যেহেতু সাবজেক্ট এর কাজে করতে পারতেছে না, তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অবশ্যই এটা যেহেতু ফার্স্ট টেন্স পাইছি, তো ফার্স্ট টেন্স হইলে আমরা কি নিব, ওয়াজ, দ্য গেম ওয়াজ, তারপর অর্গানাইজের সাথে কি হবে, ORG এন NI ZED, অর্গানাইজড। শেষ, এই যে ওয়াজ অর্গানাইজড, এটা শেষে ইডি দিলে কিন্তু এটা ফার্স্ট পার্টিসিপল মানে বি3 হয়ে যাবে, আর এটা তো বি3 বুঝতে পারছো। আচ্ছা আশা করি এই দুইটা রুল তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা 3 নাম্বার রুলটা একটু দেখার চেষ্টা করি, চলো। 3 নাম্বার রুলটা একটু বোঝার চেষ্টা করো। 3 নাম্বার রুলটা হচ্ছে এরকম যে সেন্টেন্সটি মডাল ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েস হলে, প্যাসিভ তো বুঝতোই যে সাবজেক্ট নিজের কাজ করে না, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে সেন্টেন্সটি মডাল ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েস হলে B+B3 হয়। বোঝার চেষ্টা করো এখানে, দ্য ওয়ার্ক ক্যান কমপ্লিট উইথিন 2 আওয়ার্স, মানে 2 ঘন্টার মধ্যে কাজটা কি হয়েছে, এই যে কমপ্লিট হয়েছে। তাহলে কমপ্লিট এর আগে কি আছে দেখো, মডাল ভার্ব। তাহলে দেখো তো, দ্য ওয়ার্ক, ওয়ার্ক কমপ্লিট হয়েছে, মানে কাজ কি নিজে নিজে কমপ্লিট হয়? অবশ্যই না, কারো মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে মানে কমপ্লিট হয়। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, মানে মডাল ভার্ব যুক্ত, মডাল ভার্ব মানে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েস হলে, এই যে মডাল অক্সিলারি ভার্ব আছে এটা কিন্তু প্যাসিভ, মানে প্যাসিভ কোন ধরনের সেন্টেন্স প্যাসিভ বলি, যে এখানে সাবজেক্ট নিজে নিজের কাজ করে না, ওয়ার্ক কি নিজের কাজ করতে পারে না। তাহলে যেহেতু এটা প্যাসিভ, অবশ্যই ক্যান এর পরে কি করতে হবে, ক্যান এর পরে অবশ্যই ওই যে B+B3 দিতে হবে। তাহলে এটার উত্তরটা কি হবে, তোমার হবে বি। আর এই যে বি3 বলতে এই যে মূল ভার্বের বি3 দিতে হবে, এটার বি3 হচ্ছে শুধু COMPLETE, শেষে শুধু ডি দিলেই কমপ্লিট হয়ে যাবে, এটা হচ্ছে এর উত্তর। বুঝতে পারছো? যদি মডাল ভার্বটা হ্যাঁ আর সাবজেক্ট নিজে নিজের কাজ না করে, তাহলে পরে বি দিয়ে সেরে ওই যে ভার্বটা থাকে ব্র্যাকেটে বা বক্সের মধ্যে তোমাদের যে ভার্বটা হয় ভার্বের বি3 দিতে হবে। আচ্ছা, দ্য রেজাল্ট মে পাবলিশড এট, মানে 2টা 30 অবশ্যই কোন সময় রেজাল্ট পাবলিশ হয় না, আমরা EM দিয়া লাই।
বিকাল 2:30-এ রেজাল্ট পাবলিশ হয়েছে। আচ্ছা, রেজাল্ট কি নিজে নিজে পাবলিশ হইতে পারে? প্রকাশিত হইতে পারে না, অবশ্যই কারো মাধ্যমে, শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান তারা প্রকাশ করে। তাহলে রেজাল্ট নিজে নিজে সাবজেক্ট, মানে এই যে সাবজেক্টের জায়গাতে বসে, সাবজেক্ট কিন্তু সাবজেক্ট মানে কর্তা একটা বাক্যে, যে কাজ সম্পন্ন করে, কিন্তু রেজাল্ট তো আর কাজ করতে পারে না, রেজাল্ট তো আর প্রকাশিত হইতে পারে, প্রকাশ কার মাধ্যমে হয়? তাহলে এটা হচ্ছে পেসিভ। আর পেসিভ ভয়েস, মডেল ভার্ব যুক্ত পেসিভ ভয়েসে ওই মডেল ভার্বের পরে বি দিয়া বি তি দিতে হয়, তাহলে এটার উত্তরটা হবে বি। আর পাবলিশড PUBLISHED, এই যে পাবলিশড, ঠিক আছে, ইডি শেষে ইডি দিলে এটা কিন্তু বিক্রি হয়ে যাবে, বি দিয়া বিক্রি দিতে হবে। আচ্ছা, 4 নাম্বারটা একটু বোঝার চেষ্টা করো তোমরা। আহ, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে, যদি একই সেন্টেন্সের মধ্যে একই সেন্টেন্সের একই ফুল স্টপের মধ্যে দুইটি ভার্ব থাকলে পরবর্তী মানে শেষের যে ভার্বটা, দ্বিতীয় ভার্ব এর সাথে কি দিতে হবে? আইএনজি। মানে আমার কথা বোঝার চেষ্টা করো, এনও এন নন FINIT, নন ফাইনাইট করতে হবে। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে একটা, যে কোনো একটা ভার্বকে তোমাকে নন ফাইনাইট করতে হবে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা থাকে ওইটা কিন্তু তোমার নন ফাইনাইট করতে হবে নাকি, অথবা শেষের যে ভার্বটা থাকে ভার্বটা নন ফাইনাইট করতে হবে। এক্ষেত্রে নন ফাইনাইট কিভাবে করবা? ভার্বের সাথে আইএনজি করে নন ফাইনাইট করতে পারবা, আরেকভাবে করতে পারবা ভার্বের সাথে টু টু করে, ভার্বের আগে টু দিয়ে, আরেকভাবে করতে পারবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল। যাই হোক, তুমি ভার্বের সাথে আইএনজি করে সেটা নন ফাইনাইট করবা, কিন্তু উদ্দেশ্য বোঝালে, কি হবে? ভার্ব এর আগে টু হবে। ওকে, তাহলে আই সো হিম, মানে আমি দেখেছিলাম তারে, ড্র এ পিকচার, তার মানে ড্র এ পিকচার, এই পিকচারটা কি আমি আঁকতেছি নাকি ওই তারে দেখছিল সে আঁকতেছে? তাহলে যদি উদ্দেশ্য বোঝায়, এটা তো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তার, সে কাজটা করতেছে, তাহলে অবশ্যই এটার সাথে আইএনজি দিবা, ড্র, DRAW, ING, ড্রয়িং। একদম ইজি। আচ্ছা, এরপরটা দেখো, রিনা স্টার্টস স্টাডি, মানে রিনা তার পড়াশোনা কি করছে? স্টার্ট, শুরু করছে। এই ক্ষেত্রে স্টাডির সাথে কি হবে? এই যে স্টার্ট তো শুরু করা, স্টাডির তো পড়াশোনা করা, পাশাপাশি দুইটা বার একই সেন্টেন্সে, তাহলে এটা নন প্রিন্ট করতে হবে, তুমি স্টাডি দিবে, STUDYING, স্টাডিং। শেষ, একদম ইজি। ঠিক আছে, ধরো এখানে আমি আরেকটা উদাহরণ দেখাই, আই গো ড্যাশ বাই এ বুক, তার মানে আমি যাই টু বাই, কারণ এটা আমার উদ্দেশ্য, মানে আমি বই কিনতে যাইতেছি, বুক মানে, বা আমি একটা বই কিনতে যাইতেছি, তাহলে এটা আমার উদ্দেশ্য, এই কারণে এই বাই এর আগে টু দিতে পারবা, কোনো সমস্যা নেই। বাট সাবজেক্ট যদি নিজের কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে অবশ্যই ভার্বের সাথে কি দিবা? ভার্বের সাথে, ভার্বের আগে টু দিয়ে দিবা। আচ্ছা, এখন হচ্ছে আমরা 5 নম্বর রুলটা একটু দেখার চেষ্টা করি, চলো 5 নম্বর রুলটা আমরা দেখি। আচ্ছা, 5 নম্বর রুলটা এখন আমরা দেখার চেষ্টা করবো। 5 নম্বর রুলটা দেখো, সকল প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। প্রিপোজিশন কি? এই যে প্রিপোজিশন গুলো আমরা দেখি, ইন, তারপরে হচ্ছে অফ, তারপরে হচ্ছে উইথ, তারপরে হচ্ছে বাই, তারপরে হচ্ছে ফর, এরকম আরো প্রিপোজিশন আছে। যদি দেখো কোনো শূন্যস্থানের আগে প্রিপোজিশন, তাহলে বক্স থেকে তুমি যে রাইট ফ্রম ভার্বটা বসাইবা, তুমি খেয়াল করবা রাইট ফ্রম ভার্বটার সাথে আইএনজি দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে এই যে দেখো, হি স্টপ থিংকিং অফ, অফের পরে দেখো এই যে অফ একটা প্রিপোজিশন না, তাহলে প্রিপোজিশনের পরে এখানে কি আছে? ডু, তাহলে অবশ্যই প্রিপোজিশনের পরে যে ভার্ব বসে, এই ভার্বের সাথে কি? আইএনজি হয়। ওকে, এরপরটা দেখো, হি হ্যাজ সাকসিডেড ইন লাইফ পাসিং দ্য এক্সাম, সাকসিড ইন লাইফ পাসিং দ্য এক্সাম, এই যে দেখো ইন একটা প্রিপোজিশন কিনা, এই যে দেখো ইন, তাহলে ইন এর পরে যদি কোনো ভার্ব বসে, তাহলে সেই ভার্বের সাথে আইএনজি হবে, SSING, পাসিং। একদম ইজি। আচ্ছা, পরটা দেখো, বাক্যে যদি, মানে এই যে বাক্যে যদি অতীত নির্দেশক ওয়ার্ড ওয়ার্ড থাকে, যেমন ইয়েস্টারডে, এগো, তারপর লং সিন্স, লং এগো, তারপর হচ্ছে ওয়ান্স, প্রিভিয়াস, বিফোর, ওয়ান্স আপন, লাস্ট নাইট, এইগুলো থাকলে ফার্স্ট টেন্স হয়, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা মানে কি, সাবজেক্ট প্লাস, মনে করো সাবজেক্ট প্লাস B2 বসে, তারপর বাকি অংশ প্লাস বাকি অংশ, তাহলে সাবজেক্ট এখানে আছে হি, দেখো ইয়েস্টারডে অবশ্যই অতীতকাল নির্দেশক, এই যে এখানে ইয়েস্টারডে, তাহলে পরে যে ভার্বটা হইব, সাবজেক্টের পরে যে ভার্বটা হইব, ভার্বটা টু হবে, এই যে গো, ওয়েন্ট, গন, ভার্ব 1 2 3, এই যে দেখো ভার্ব 2 নম্বর হবে, কারণ কেন? সাবজেক্ট ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, তাহলে এটার গো এর ভার্ব টু কি? ওয়েন্ট, ঠিক আছে, অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আচ্ছা, ওয়ান্স আপন এ টাইম, এই যে ওয়ান্স আপন পাইছো কিনা? অবশ্যই অতীতকাল নির্দেশক পাইছো, একদম ইজি। ওয়ান্স আপন যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে থাকে,
তাইলে মনে রাখবে এটার 95% রাইট ফ্রম ভার্বের ভার্ব ফার্স্ট টেন্সের হবে। তাইলে কি হবে এখানে লিভ, LIVED লিভড, মানে ফার্স্ট টেন্স হইব লিভ লিভ লিভ, তাহলে এটা ফার্স্ট টেন্স। আচ্ছা ঠিক আছে, আমি আশা করি এই রুলগুলো বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা 7 নম্বর রুলস এর মধ্যে চলে যাই। চলো 7 নম্বর রুলটা দেখি। এখন 7 নম্বর রুলটা আমরা একটু দেখবো। তো 7 নম্বর রুলটা বোঝার চেষ্টা করো। রাইট ফ্রম অফ ভার্ব এ, ব্র্যাকেটে যদি এই যে বিটা থাকে, ব্র্যাকেটের ভিতরে যদি বি থাকে, অথবা বক্সের মধ্যে তোমাদের বক্সের মধ্যে যদি কোনো ঘরের মধ্যে ধরো এই যে বি থাকে, তাহলে শূন্যস্থানে যে জায়গার মধ্যে বিটা বসবে ওই বি এর পরিবর্তে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওয়াজ ওয়ার হবে যদি সেন্টেন্সটা ফার্স্ট টেন্স হয় তখন ওয়াজ ওয়ার, আর যদি প্রেজেন্ট টেন্স হয় এম, ইজ, আর এমটা শুধু আই সাবজেক্ট হলে হয়, আর নাইলে হয় না। আর ইজ সাবজেক্ট সিঙ্গুলার হলে, আর হচ্ছে প্লুরাল হলে। আচ্ছা যাই হোক, এখানে দেখো হি বি বর্ন ইন ঢাকা, তার মানে সে বি বর্ন মানে কি, সে ঢাকা জন্মগ্রহণ করছে। তাইলে ঢাকা জন্মগ্রহণ করছে কি এখন জন্মগ্রহণ করে? জন্মগ্রহণ তো অবশ্যই মানুষ আগে করে, যারা বর্তমানে আমরা বর্ণনা করি। তাহলে বি হিসাবে এখানে কি হবে তুমি বলো তো? অবশ্যই ফার্স্ট টেন্স ওয়াজ ওয়ার। যেহেতু এখানে হি একজন সিঙ্গুলার, তাহলে অবশ্যই এখানে ওয়াজ হবে, ডব্লিউ এ ওয়াজ। তাহলে হি ওয়াজ বর্ন ইন ঢাকা, একদম ইজি হয়ে গেছে দেখো। আচ্ছা, ইন উইন্টার মানে শীতকালে ব্যাডমিন্টন বি এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, মানে এখন তো বর্তমানে শীতকাল চলতেছে, এই শীতকালে গেম হচ্ছে আমাদের দেশে একটা জনপ্রিয় খেলা। তাহলে এখানের মধ্যে দেখো এই যে ব্যাডমিন্টন কিন্তু একটা সাবজেক্ট, এটা একটা সিঙ্গুলার, বাট বি বি এর প্রনাউন কি এম ইজারের মধ্যে কি নিবা? আর এটা তো চিরন্তর সত্য, আসলে শীতকালে ব্যাডমিন্টন আহ, একটা জনপ্রিয় খেলা, এই ক্ষেত্রে একটা প্রিয় খেলা, ফেভারিট খেলা। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, অবশ্যই বর্তমান যেগুলা মানে যেগুলো চিরন্তর সত্য এগুলো হচ্ছে বর্তমান, তাহলে এটা তো সত্য শীতকালে ব্যাডমিন্টন খেলা প্রিয়। এই যেহেতু সত্য অর্থ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। তো এই কারণে এম ইজ আর এর মধ্যে এখানে হবে ইজ, কারণ ব্যাডমিন্টন এটা একটা বস্তু বা এটা কোনো ব্যক্তি না, যার কারণে এটা আমরা ইজ নিতেছি। তো বির পরিবর্তে এম ইজ আর এর মধ্যে এখানে আমরা ইজ নিলাম। বুঝতে পারছো এটা? চলো আমরা পরের রুলটা দেখি। কিছু ফ্রেজ বা ওয়ার্ড এর পরে ভার্ব এর সাথে আইএনজি হয়, মানে কিছু ফ্রেজ ওয়ার্ড, ফ্রেজ মানে ফ্রেজ অথবা ওয়ার্ড আছে যেগুলোর পরে এমনিতে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। তো সেইগুলো সেইগুলো হলো দেখো এই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এগুলো এতটা ইম্পর্টেন্ট না। আহ, যদিও এটা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, তাও এগুলো মনে রাখবা। প্রেফার টু, এরপর ডিভোটেড টু, এডিক্টেড টু, তারপর হচ্ছে ফিল লাইক, ও ক্যান নট হেল্প। এইগুলা যদি কোনো শূন্য স্থানের, কথা বোঝার চেষ্টা করো, যদি এখানে যদি ধরো কোনো শূন্য স্থানের আগে এইগুলা থাকে, মানে এই যে দেখাছেন বি উইথ এ ভিউ টু আছে না, এই যে ফিল লাইক কই আছে না, দেখেছেন আমরা দেখলাম, এই যে ফিল লাইক যদি কোনো শূন্যস্থান আগে এই ওয়ার্ড গুলা, এখানে যে কয়েকটা ওয়ার্ড দিছি, যেমন লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, প্রেফার টু, ডিবেট টু, এগুলো যদি কোনো শূন্যস্থান আগে থাকে, পরে যে ভার্বটা হবে এই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে এই যে উইথ এ ভিউ টু পাইলাম আমরা, BUYING, বাইং। তারপর দেখো এই যে সিং, ফিল লাইক পাইছি না, ফিল লাইকের পরে কি এই যে সিং এর সাথে কি হইব? আইএনজি, আইএনজি সিং। তাহলে আমি আশা করি এই 8টা রুলস এর মাধ্যমে, মাত্র 8টা রুলসে তোমাদের রাইট ফ্রম ভার্ব কিন্তু শেষ। তোমরা কাজ হচ্ছে এই রুলসগুলো রিভিশন দিবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, যদি বর্তমান অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, তারপরে হচ্ছে বৃষ্টির দিন, অথবা মানে বর্তমান রিলেটেড যদি কোনো কথাবার্তা বর্ণনা করে, ধরো ক্রিকেট আমাদের ফেভারিট খেলা, আমাদের শীতকালের সময় প্রচন্ড শীত, এই জিনিসগুলো আমরা করি, মানে বর্তমান রিলেটেড কোনো কথা হলে অবশ্যই বেশিরভাগ চিন্তা করবা যে বেশিরভাগ ভার্ব প্রেজেন্ট টেন্সে হবে, মানে ভার্ব যেগুলো ব্র্যাকেটও দেওয়া থাকে বক্সে, এগুলোই হয় বেশিরভাগ। কিন্তু যদি কোনো সেন্টেন্সের ভিতরে শাল দেখো, কোনো শাল থাকে, অথবা ওয়ান্স আপন বা অতীতকালের কোনো নির্দেশন থাকে, তাইলে মনে রাখবা সবগুলা ভার্ব বেশিরভাগ হচ্ছে ফার্স্ট টেন্সের হবে। এই টেকনিকটা মাথায় রেখা তোমরা রাইট ফ্রম ভার্ব করার মানে সঠিক করার চেষ্টা করবা। তো আমি আশা করি ঠিক আছে, কিন্তু যারা একটু কনফিউশন, এটার পরে আরেকটা একটু অ্যাডভান্স কিছু রুলস দেবো রাইট ফ্রম ভার্বের, তোমরা এই ক্লাসগুলোটা একটু দেখে ফেলবা 2 থেকে 5 মিনিট। তো আশা করি খুব ভালো করে দেখবে, এবং ক্লাসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই ভাইয়াকে কমেন্টে জানাবা। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।